Welcome back to our virtual class for class 12 students. If you remember, in our previous class, we took up on killing a tree by GIF pattern. Now, on the basis of the feedbacks we have received, we are going to discuss the poem a bit more today. And as usual, we are going to speak in Benglish. প্রথমত কবিতার থেকে যে প্রশ্নগুলো এমসিকিউতে আসে সেখানে খেয়াল করবে কখনো কখনো কতগুলো পরিভাষা ব্যবহৃত হয়, যেমন সনেট, লিরিক্যাল পোয়েম, এলিজি, ন্যারেটিভ পোয়েম ইত্যাদি। আগে এগুলোর অর্থ কি একটু বুঝে নেওয়া যাক। সনেট মানে তোমরা সবাই জানো, চতুর্দশপদী কবিতা। লিরিক্যাল পোয়েম মানে কি? গীতিকাব্যধর্মী কবিতা। সেটার মানে কি? দেখো, একটু আগেই বললাম ন্যারেটিভ পোয়েম। ন্যারেটিভ পোয়েমের মোটামুটি উল্টো হচ্ছে লিরিক্যাল পোয়েম। ন্যারেটিভ পোয়েমের মধ্যে গল্প কাহিনী থাকবে। রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি এরা হচ্ছে ন্যারেটিভ পোয়েম, যদিও খুব বড়। অন্য ধরনের কবিতা যেখানে বিশেষ কোনো মনোভাব, কোনো চিন্তা, কোনো আবেগ ইত্যাদি কবির লেখনীতে পল্লবিত প্রকাশিত হয়ে ওঠে, বিভিন্ন ব্যঞ্জনায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেগুলো ফুটে ওঠে, সেই ধরনের কবিতা ছোট হোক বড় হোক সেগুলোকে আমরা লিরিক্যাল পোয়েম বলি। এলিজি, ELEGY, বোর্ডের কোনায় লিখে দেখাচ্ছি, ELEGY, এলিজি দুঃখ বা শোক জ্ঞাপক কবিতা। সাধারণত কারো মৃত্যু বা বিয়োগ হলে এই ধরনের কবিতা লেখা হয়। এছাড়াও তোমাদের সিলেবাসে আছে ওয়ার পোয়েম, যুদ্ধ বিষয়ক কবিতা, যেখানে মূলত যুদ্ধের থেকে মানুষের যে দুঃখ, কষ্ট ইত্যাদি হয় তার উপর আলোকপাত করা হয়। এখন বুঝতেই পারছো, এই যে ভাগগুলো বললাম, এই ভাগগুলো কিন্তু বেশ মিশ্রিত। অনেক সময় আমরা এমসিকিউতে দেখি, এমসিকিউর প্রশ্নে দেখি, একদিকে দেওয়া আছে সনেট, পাশে দেওয়া আছে লিরিক্যাল পোয়েম। এ ধরনের প্রশ্ন কিন্তু ভুল প্রশ্ন। সনেটের সাথে লিরিক্যাল পোয়েমের কোনো বিরোধ নেই। কেন? সনেট হচ্ছে চতুর্দশপদী, অর্থাৎ এই নামকরণটা হয় কবিতায় ছত্র বা লাইন কটা আছে, প্রতি লাইনে কটা করে শব্দ আছে, এই হিসেবের ভিত্তিতে। লিরিক্যাল পোয়েম এবং ন্যারেটিভ পোয়েম খুব বড় ধরনের বিভাজন। কবিতা বা কাব্য রচনাগুলোকে এই দুটো ব্রড ডিভিশনে ভাগ করে নেওয়া হয়। এবার এলিজি, যেখানে শোক প্রকাশ করা হয়, সেটা স্বাভাবিকভাবেই চলে যাবে লিরিক্যাল পোয়েমে। ওয়ার পোয়েমও স্বাভাবিকভাবে চলে যাবে লিরিক্যাল পোয়েমে, কারণ বেশিরভাগ কবিতা, গান যেগুলোর সাথে আমরা পরিচিত, সেখানে বিশেষ কোনো চিন্তা, আবেগ ইত্যাদির ওপর ভিত্তি করে
এগুলো লেখা হয়। আর যেখানে গল্প, কাহিনী ইত্যাদি আছে সেগুলো ন্যারেটিভ পোয়েম। কোনো ন্যারেটিভ পোয়েম আমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে ইংরেজিতে নেই। তাহলে অন কিলিং আ ট্রি, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট? It is basically a lyrical poem. It is not a sonnet because it is not a 14-line poem. It is written in free verse. আমরা আগের যে সেশনটা হয়েছিল সেখানে রাইমড ভার্স, ফ্রি ভার্স এবং ব্ল্যাঙ্ক ভার্স এগুলোর তফাৎ নিয়ে আলোচনা করেছি। এছাড়া আরেকটি শব্দ এই কবিতার আলোচনায় খুব আসে, প্রশ্নেও তোমরা দেখতে পাবে। সেই শব্দটি হলো, একটু বোর্ডের ডান দিকে তাকাও, ডান দিকে ওপরে, আয়রনি। আয়রনি শব্দটা একটু গোলমেল। আয়রনি মানে শ্লেষ, আয়রনি মানে বাস্তব এবং যা মানুষ ভাবছে বা বিশ্বাস করছে তার মধ্যে যে ফাঁকটা রয়ে গেছে সেটা আয়রনি। ধরো আমি প্লেনে চড়ে কোথাও যাচ্ছি, প্লেন ক্র্যাশ করেছে, প্লেনটা ক্র্যাশ করবে, প্রচণ্ড গতিতে প্লেনটা মাটিতে এসে আছড়ে পড়বে, কিন্তু আমি মাথায় হেডফোন দিয়ে চোখ বুজে, ধরে নেওয়া যাক গল্পের গুরু গাছে ওঠার মতো করে, নির্বিকার ভঙ্গিতে বসে আছে। কয়েক সেকেন্ড বাদে আমি পৃথিবীর বুকে আছড়ে পড়ব, মানে মাটির বুকে, এবং আমার ভবলীলা সঙ্গ হবে। কিন্তু আমি আমার এই আসন্ন বিপর্যয় সম্পর্কে মোটেই চিন্তিত তো নই, মোটেই অবগত নই। আমি আমার মনের আনন্দে আছি, তুমি দূর থেকে সেটা দেখতে পাচ্ছ। ইউ সি দি আয়রনি, আই ডোন্ট। এই অর্থে আয়রনির একটা প্রয়োগ হয়। আরেকটা প্রয়োগ হচ্ছে শ্লেষ। যেমন শেক্সপিয়ারের নাটকে একটা বিখ্যাত কথোপকথন আছে, একজন আরেকজনকে বলছে, রিচার্ড দ্য থার্ড নাটকে এই সংলাপটা আছে, একজন আরেকজনকে বলছে, মাই লাভ টু ইউ উইল বি এভার লাস্টিং। এবার যাকে বলা হয়েছে, একটি মেয়ে, সে উত্তর দিচ্ছে বা প্রশ্ন করছে, প্রতিপ্রশ্ন করছে, হাউ লং উইল ইয়োর এভার লাস্ট? ছেলেটি বলছে যে আমার ভালোবাসা তোমার জন্য চিরকাল থাকবে। পুরুষটি বলছে, মহিলা বলছে যে আপনার চিরকাল কতদিনের বা কতক্ষণের? এই যে কথার মারপ্যাচে একটা ব্যঙ্গাত্মক রস বা শ্লেষ চলে এলো, এটাও আয়রনি। আমাদের এই কবিতায় আয়রনিটা কোথায়? অন কিলিং আ ট্রিতে। প্রথমেই কবিতার নামটা খেয়াল করো, কিলিং। কিল মানে হত্যা করা, আমরা জানি। অর্থাৎ গাছকে মানুষ হত্যা করে। গাছের যে প্রাণ আছে সেটা মানুষ জানে, জেনেও হত্যা করে। গাছের জন্য তার কোনো অনুভূতি কাজ করে না, এক। দুই হচ্ছে, গাছকে মানুষ অত্যন্ত হালকাভাবে নেয়। দিস ইজ ওয়াই ট্রি ইজ jabbed, hacked
অ্যান্ড চপড। এই শব্দগুলো খেয়াল করেছো নিশ্চয়ই, কবিতায় আছে। দ্য ট্রি ইজ জ্যাবড, হ্যাকড অ্যান্ড চপড। That is, man takes the trees very casually. Man does not understand how resilient the tree is. রেজিলিয়েন্ট শব্দটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম, কবিতার মধ্যে শব্দটা কোথাও নেই, কিন্তু এই রেজিলিয়েন্ট শব্দটা কিন্তু উত্তর লেখার পক্ষে খুব কার্যকরী হতে পারে। RESILIENT, রেজিলিয়েন্ট। রেজিলিয়েন্ট মানে এমন কেউ যে প্রবল প্রতিকূলতার মধ্যেও লড়ে যায়, হাল ছাড়ে না। ট্রি ইজ ভেরি কোয়াইট, very resilient, and has got tremendous survival capacity. তার লড়ে যাওয়ার, বেঁচে থাকার ক্ষমতাটা ভীষণ, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। অনেক দেরিতে বোঝে, তখন মানুষকে কি করতে হয়? মানুষকে গাছটাকে দড়ি দিয়ে ঘিরে ফেলতে হয়, বাঁধতে হয়, তারপর সবলে সেটাকে উৎপাটন করতে হয় জোর ঝাঁকুনি দিয়ে। তার জন্য ইংরেজিটা কি আছে? দ্য ট্রি ইজ রোপড অ্যান্ড স্ন্যাপড আউট। এখানে দেখবে আর্থ শব্দটা বেশ কয়েক জায়গায় আছে। যেমন এক জায়গায় বলা আছে কনজিউমিং দি আর্থ। আগের দিন আলোচনা হয়েছিল, কনজিউম মানে কোনো কিছু খেয়ে বা গ্রাস করে বা ব্যবহার করে সচল থাকা বা টিকে যাওয়া। কনজিউমিং দি আর্থ, এখানে আর্থ ইজ অলমোস্ট আ মাদার ফিগার, মায়ের মতো। গাছ তার মায়ের থেকে, from his mother, the tree draws water, etc. এরপরে দেখবে যে স্টানজাতে, ফোর্থ স্ট্যান্জা প্রবাবলি, যেখানে গাছ উৎপাটন করার বর্ণনা আছে, গাছকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলার কথা বলা আছে, where the tree is uprooted, ওখানে দুটো জায়গায় আর্থের ব্যবহার আছে। একটা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ, আরেকটা হচ্ছে আর্থ কেভ। অ্যাঙ্কর মানে নোঙর দেওয়া বা নোঙর করা। এখন এখানে মাটি গাছকে নিশ্চিন্ত আশ্রয় দেয়। আর্থ gives shelter to the tree. In that way, the earth anchors the tree as the mother shelters her child. আর্থ কেভ, ইংরেজিতে হলো বলে একটা কথা আছে, HOLLOW, হলো। হলো বলতে কি বোঝায়? হলো বলতে বিরাট ফাঁপা কিছুকে বোঝায়, বা শুধু ফাঁপা অর্থে বোঝায়। এখন এই যে আর্থ কেভ, কি অর্থে বলছে? শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করে। দ্য রুটস গো ডিপ ইনটু দি আর্থ
And when the tree is pulled out or uprooted, a big hole is seen there in the earth, and that is called earth cave, or the hollow of the earth that is left when or after the tree is uprooted. এখন সারা কবিতা জুড়ে আরেকটা জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে, তোমরা এই কথাটা আমার মনে হয় আগেও শুনেছ। যেমন কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেখানে দেখবে লন্ডনকে একটি মানুষের সঙ্গে তুলনা করা আছে। লন্ডন যেন একটা জামা পড়েছে। সো লন্ডন ইজ লাইক আ human figure, probably a woman, who keeps on changing her dress from time to time. Similarly here, tree is almost a human figure. It's like a man. The tree bleeds like a leper after it is jabbed rather casually. Then the tree goes through, after the tree is uprooted, the tree goes through scorching, choking, browning, hardening, twisting and withering, like, as I said, a dead man. So all through the poem we see irony, and personification in place. এই যে ছটা শব্দ, এটাকে আমরা দুভাবে লিখতে পারি। প্রশ্নোত্তরের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ হয়ে, কারণ প্রশ্নের ক্ষেত্রে জানো যে জানলেই তো শুধু হবে না, উই হ্যাভ টু প্রডিউস ইট ইন রাইটিং। এখন আইএনজি দিয়ে আমরা লিখতে পারি গোজ থ্রু, হার্ডনিং, টুইস্টিং, ব্রাউনিং, স্কচিং অ্যান্ড সো অন। আরেকটা কিভাবে লিখতে পারি, আমরা স্বচ্ছন্দে প্যাসিভগুলো ব্যবহার করতে পারি। যেমন দেখো এখানে দেওয়া আছে ট্রি ইজ জ্যাবড, হ্যাকড, চপড। ট্রি ইজ রোপড, ট্রি ইজ snapped out of the earth. Or the tree is scorched, choked, browned, hardened, twisted and withered. ইংরেজি যেহেতু আমাদের ভাষা নয়, সাগর পাড়ের ভাষা, যে ভাষাটা আমরা সবসময় শুনে বা বলে অভ্যস্ত নই, আমাদের মতো সাধারণ ইংরেজি শিক্ষার্থীদের একটু ভেবে চলতে হয়। অনেকটা অন্যের বাড়ির অন্ধকার সিঁড়ি দিয়ে ওঠার মতো। তোমাকে পা টিপে টিপে উঠতে হয়, নামতে হয়। নিজের বাড়িতে এত ঝামেলা নেই, অন্ধকারেও তত্তরিয়ে উঠতে নামতে পারি। এবার বেশ কিছুদিন ধরে যদি আমার ওঠানামা অন্যের বাড়িতে অভ্যেস হয়ে যায়, তখন কিন্তু নিজের বাড়ি বলেই মনে হবে। কিন্তু প্রথমে পা টিপে টিপে এগোতে হবে। মুখস্থ করে কিন্তু এই কাজটা হবে না। আমার কি করতে হবে, প্রথমে কবিতার মধ্যে
বা পাঠ্যাংশের মধ্যে যে শব্দগুলো আমার তেমন চেনা নয়, সেগুলোকে বারবার পড়ে রপ্ত করতে হবে। উত্তর লেখার জন্য যে শব্দগুলো ফিরে ফিরে আসছে বা আসে, সেই শব্দগুলোকে রপ্ত করতে হবে এবং সেই সাথে দেখতে হবে যে সহজভাবে সঠিক ইংরেজিতে সেটাকে উপস্থাপিত করার ক্ষমতাটা আমি অর্জন করেছি কিনা। তার জন্য ভাবতে হবে, ভেবে লিখতে হবে। মুখস্থ করলে মুশকিলটা কি হয়? বাংলার মুখস্থটা যত সহজে হয় ইংরেজিতে হয় না। মাঝখানে মাঝখানে গর্ত তৈরি হয়, যেগুলোকে যদি আমি শুধু মুখস্থই করে আসি, ফাঁকগুলো ভরাট করার ক্ষমতা আমার থাকে না। কাজেই উত্তরে তথ্য হয়তো থাকে, কিন্তু বাক্য গঠন ভুল হওয়ার কারণে যা বলতে চাইছি তা বলে উঠতে পারি না। ফলে অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডেড। আমরা আজকে অন কিলিং আ ট্রি নিয়ে আলোচনা শেষ করলাম। পরের দিন আমরা স্লিপ ইন দ্য ভ্যালি নিয়ে আলোচনা করব এবং সবকটি কবিতা নিয়ে আলোচনা শেষ হওয়ার পর কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, কিভাবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সামলাতে হয়, সেগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব। That's all for today. Thank you everybody, and let me remind you please, if you want anything from me, any material I have, just get in touch with me through your WhatsApp. My WhatsApp number I have been telling you is 9830033131. Write to me, I will immediately respond to you. And if you happen to like this presentation of mine, please share with anybody who is interested. Thank you for today.